দর্শক, আমন্ত্রণ আরো একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইচ মনসুর। আপনাকে স্বাগত ডক্টর মনসুর। আমরা যেটা আলোচনা করেছিলাম যে আপনি আসার আগে যে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী, সকলেই আশাবাদী, এবং আমরা ভাবছি জাপান এমনিতেও আমাদের বড় উন্নয়ন সহযোগী। পার্টিকুলারলি এই সফরটা এবং যে বিষয়গুলি আলোচনা হয়েছে আপনি কিভাবে দেখছেন? যদি অল্প কথায় বলেন, পরে আমরা অন্য বিষয়ে যাব। অবশ্যই আমি মনে করি যে সবার সাথে আমিও একমত, যেটা একটা খুব বড় রকমের উল্লেখযোগ্য ঘটনা, যেটাকে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারি ইনটু রিয়েল লাইফ অ্যাকশন, তাহলে আমরা বড় কিছু অর্জন করতে পারবো। এবং এই ঘটনাটা শুধু আইসোলেটেড একটা ইভেন্ট তা নয়, কিন্তু এটা শুধু বাংলাদেশের জন্য হচ্ছে সেটাও নয়। এটার সাথে একটা জিওপলিটিক্যাল, একটা জাপানের নিজস্ব অর্থনৈতিক যে ডাইমেনশন, সেগুলোর সাথে জড়িত। জিওপলিটিক্যাল কারণ হচ্ছে যে জাপান অতীতে হান্ড্রেডস অফ বিলিয়নস চায়নাতে ইনভেস্ট করে আসছে, এখন আর করবে না, কারণ তাদের সাথে সম্পর্কটা একটা সর্বনিম্ন পর্যায়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সেটা একটা বড় দিক। এই যে জাপানের প্রতি বছর সারপ্লাস হয়, সেটা হচ্ছে প্রায় 300 থেকে 400 বিলিয়ন ডলার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস তাদের। এই সারপ্লাসটা তারা আর কত ট্রেজারি বিল কিনবে? ট্রেজারি বিল কিনে তাদের লাভ হচ্ছে না, তাদেরকে বিনিয়োগ করতে হবে এটা। এবং চায়না যদি বন্ধ হয়ে যায় তাহলে কোথায় যাবে? সেই কারণে তারা ভারতের সাথে নজর দিচ্ছে, সেই সাথে বাংলাদেশ, শ্রীলঙ্কার দিকে নজর দিচ্ছে। এটা কোনো আইসোলেটেড ঘটনা না, একটা তাদের দৃষ্টিকোণ থেকে একটা স্ট্র্যাটেজিক শিফট, যেটা একটা লং টার্ম শিফট তাদের জিওপলিটিক্যাল এবং সিকিউরিটি কনসার্ন যেটাকে ড্রাইভ করছে। উই হ্যাভ টু টেক দ্যাট চান্স। সেটা, আর তাদের যে অর্থনৈতিক সারপ্লাস আছে সেটা কিন্তু তাদের থাকবে, কারণ জাপানিজ সোসাইটি হচ্ছে একটা, আমরা যেটাকে বলি যে একটা বয়স্ক সমাজ। এটা তাদের এজিং প্রসেসে তারা বেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে, যার ফলে এখন তাদের সেভিংসটা একটা বিরাট একটা অবলম্বন। সেই সেভিংসটাকে যদি তারা খাটাতে না পারে তাহলে কিন্তু সেটার থেকে তারা জীবিকা, বড় রকমের তাদের যে লেভেল অফ ইনকাম, সেটাকে ধরে রাখতে পারবে না। কাজে তারা এই দৃষ্টিকোণ থেকে তাদের বিনিয়োগকে তারা একটু ছড়িয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ। এখন ইস্যুটা হচ্ছে যে আমরা এটাকে কতখানি সদ্ব্যবহার করতে পারবো এবং ধরে রাখতে পারবো। আপনি কি যদি বলেন, আপনি জাপান বাংলাদেশ যেটা বললেন যে বাংলাদেশের জন্য বড় সুযোগ, বেসরকারি খাত এই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারে? আপনার সঙ্গে আজকে জাপানের খুব বড় দুজন আলাপ হয়েছে বলেছিলেন। আমরা যেটা বলছি, আপনার ফর এক্সাম্পল এই যে গ্যাস সংকট যেটা আছে, ইলেকট্রিসিটি, এটা তো প্রাইভেট সেক্টর অ্যালোন ক্যানট রিজলভ ইট। এখন একটা জিনিস ভালো হয়েছে, আপনার গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড আ হাই পাওয়ার্ড কমিটি under a very senior secretary to the government in the PMO. So government wants to resolve this in consultation with the private sector. এখন this is an ongoing process. আপনার এটা তো একদিনে সমাধান হবে না, but we have to ensure, না হলে তো এর আসবে না। In fact, yesterday one of the gentlemen who met me, উনি প্রাইম মিনিস্টার কি বলেছে, that unless you can provide us energy, gas, electricity, তো আমরা তো they have already invested in this country and they want to expand the capacity. তো আমরা তো পারছি না। I mean, we want to invest, but because of constraints. তো এখন we have to know what is the way forward. এটা তো আমি চাইলেও হবে না, if there is production of gas is still constrained. So how do we resolve? This is a national problem. So but we have to work together. Our একটা জিনিস ভালো হয়েছে, for the first time government has taken the private sector into confidence. এই যে public private dialogue first time হলো বাংলাদেশে between Japan and Bangladesh. This is a very good sign. যেটা the concept of Japan incorporated, যেটা মালয়েশিয়া adopt করেছে, এখন I think we are moving towards that line of Bangladesh incorporated. Where public and private sector work together for national economic development. Dr. Mujib. আমি ওনার সাথে একমত এবং আহসান মনসুর সাহেবের সাথে একমত, তবে তার সাথে আমি দুটো জিনিস যোগ করতে চাই। আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে সরকার ইচ্ছা করলেই তো আপনার সকল ধরনের এনার্জি যে শর্টেজ আছে সেই শর্টেজকে কুইকলি, এমন কোনো ব্যবস্থা সরকারের কাছে নেই বা কোন সরকারের কাছে ইনফ্যাক্ট থাকে না যেখানে এনার্জি ডেফিসিয়েন্সি থাকে। আপনি যদি ইফ ইউ টক অ্যাবাউট ইন্ডিয়া, দেয়ার আর অলসো প্লেসেস যেখানে এনার্জি ডেফিসিয়েন্সি আছে। তো এখানে যেটা
আমি যেটা এই জাপানের সঙ্গে কোঅপারেশনের দুটো জিনিস আমি এই এনার্জির ব্যাপারে যেটা দিকটা আছে সেটি হচ্ছে একটা হচ্ছে দে আর উইলিং অলসো টু ইনভেস্ট ইন দি এনার্জি সেক্টর, আর একটা হচ্ছে ফাইন কোল যে টেকনোলজিটা আছে আপনার যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোল টেকনোলজি যেটা আছে সেটাতে তারা একটা বড় আকারের ইনভেস্টমেন্ট করতে চায়। আপনি কি মহেশখালী মাতার বাড়িতে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি যেটা দিয়ে, আর এট দি সেম টাইম এই বছরের ভিতরেই তারা সেফ নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে দে উইল স্টার্ট অ্যান্ড ফিনিশ দি নেগোসিয়েশন উইথ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো সেটা যদি হয় তাহলে হোয়াট আই কুড সি ইন দি নিয়ার ফিউচার যে আমরা হয়তো আগামী এই যেহেতু এই 600 বিলিয়ন যে ইয়েন যে লোনটা আছে সেটাও আমরা 4-5 বছরের ভিতরে ব্যবহার করব। এই 4-5 বছরের ভিতরে আমি মনে করি যে আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো উইথ দি জাপানিজ অ্যাসিস্ট্যান্স বোথ কোল অ্যান্ড নিউক্লিয়ার পর্যায়ে যদি আমরা যেতে থাকি তাহলে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা এনার্জি সেক্টরকে নিয়ে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি সেক্টর অ্যালোন ক্যানট রিয়েলি প্রডিউস ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য এনার্জি যেরকম দরকার সেরকম ভাবে দেয়ার আর আদার ইউটিলিটিজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যেমন ধরেন রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, পোর্টের আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আপনার পোর্ট যে কনজেশনগুলো আছে সেটাকে রিমুভ করা। সেজন্য আমাদের এই রেল এবং রোডের লিঙ্কটাও বাড়াতে হবে উইথ দি যেখানে আপনি স্পেশাল ইকোনমিক করেন না কেন তার সাথে যে কানেকশনটা সেটাকে আপনার ত্বরান্বিত করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি ডিপ সি পোর্টের আমাদের যে ধারণাটা আছে সেই ধারণাটাকে অতি তাড়াতাড়ি আমি মনে করি এটা অবিলম্বে একটা রিয়েলিটিতে নিয়ে আসতে হবে। রিয়েলিটিতে না নিয়ে আসলে আমরা যে বড় বড় ইনভেস্টমেন্টের কথা বলি, বড় বড় ইনভেস্টমেন্টটা তো আমাদের দেশের ডোমেস্টিক মার্কেট এত বড় নয় যে এই মার্কেটকে উদ্দেশ্য করে তারা আসছে। তো সুতরাং তাদের জন্য এটা এক্সপোর্ট করাটা হচ্ছে অত্যন্ত জরুরি প্রাথমিক পর্যায়ে। পরবর্তী পর্যায়ে আমরা যদি এখানে যে বিসিআইএম বা ধরেন আপনার এই যে সাসেক এই সমস্ত যে অর্থনৈতিক অঞ্চলের কথা আমরা যেটা বলছি এটা যদি আমরা করে ফেলতে পারি ধরেন আগামী 4-5 বছরের ভিতরে, আই হোপ আহসান মনসুর সাহেব উইল এগ্রি উইথ মি, যে এটা যদি আমরা করে ফেলতে পারি দেন এটা কিন্তু আবার কিছু ইনওয়ার্ড মুভমেন্ট হওয়া শুরু করবে। অ্যান্ড ফর দ্যাট পারপাস অলসো আমাদের রেল, রোড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে তার আগে সবার আগে আমি যেটা বলবো যে আমাদের যেহেতু জমি তৈরি করতে অনেক সময় লাগে, জমি পেতেও বাংলাদেশে অনেক সময় লাগে, সুতরাং ইট ইজ ইমিডিয়েটলি গভর্নমেন্ট শুড স্টার্ট লুকিং ফর এ পিস অফ ল্যান্ড অর মোর দ্যান ওয়ান পিস অফ ল্যান্ড যেখানে আপনি প্রয়োজনীয় সংখ্যক ইন্ডাস্ট্রি যেটা আপনার মোটামুটি একটা প্ল্যানের ভিতরে আসে সেই ইন্ডাস্ট্রিকে আপনি লোকেট করাতে পারেন। যেমন এবারের সফরে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, বিগ বি যেটাকে বলা হচ্ছে বা ইনিশিয়েটিভ বিগ বি, এখানে আমাদের করণীয় কি ডক্টর মনসুর? এটাই কিন্তু এবার সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অবশ্যই আমাদের ভাবতে হবে বড়, কিন্তু কাজ করতে হবে এখনই। তা আমি যেটা মনে করি যে জাপানের এই যে প্রপোজালগুলো আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে অনেকাংশেই তারা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসছে। এটার মধ্যে বিদ্যুৎও আছে, তারা নিজেরাই প্রডিউস করে নেবে, আমাদেরকে বলতে হবে না, শুধু তাদেরকে পারমিশন দিতে হবে টু প্রডিউস অ্যান্ড ইউজ ইট উইদিন দ্যাট ক্যাপাসিটি। সারপ্লাস থাকলে হয়তো তারা আমাদের তারা আরো অবকাঠামোর জন্য কিন্তু সিইও এখানে এসছে, তারা বলছে যে আমরা আমাদের সব অবকাঠামো আমরা করে ফেলবো, কিছু চিন্তা করতে হবে না, খালি আমাদেরকে টার্নকি প্রজেক্ট হিসাবে এটাকে করতে দাও। তারা ল্যান্ড ডেভেলপমেন্ট করবে, তারা ওখানে বিল্ডিং স্ট্রাকচার, রোড, স্টোর যা করার সব করে ফেলবে। এই যে একটা সুযোগ, এটাকে কিন্তু হাতছাড়া করা উচিত না। আমি মনে করি যে আমরা যদি আমাদের আগের সনাতন পদ্ধতিতে যেতে চাই তাহলে এই প্রকল্প আজ থেকে সত্যিকারের আলোর মুখ দেখবে 10 বছর পরে। ওই এতটা সময় তো আমাদের নেই, ওই সময় নাই, এবং জাপানিজদের ওই ধৈর্য নাই। তারা এখান থেকে চলে যাবে, সে শ্রীলঙ্কায় চলে যাবে, মিয়ানমারে চলে যাবে, ভারতের দক্ষিণ we are competing with other countries which are much more efficient in delivering these services. এটা মনে রাখতে হবে আমাদেরকে। কাজে তারা যদি করতে চায় তারা করুক না কেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটাও জানি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বলবে না 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 তা কি করে হয়, আমরা তো আছি, আমরা দেব, আমাদেরকে বাদ দিয়ে তো হতে পারে না। এটা হবে, কিন্তু আমি মনে করি যে সরকার বা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। যে এইসব কথা বহুত শুনেছি, তোমরা দেশের অন্যান্য আরো 99% জায়গায় নজর দাও, এই 1% জায়গাটা ছেড়ে দাও তাদের হাতে। লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু উইদিন আওয়ার সভরেন কান্ট্রি,
অ্যান্ড আমরা এখানে সিকিউরিটি দেব, আমরা ওখানে কাস্টমস ফ্যাসিলিটি দেব, এবং বাকিগুলো তারাই করে নিক। আমাদের ওখানে হস্তক্ষেপ করার দরকার নেই। হস্তক্ষেপ করলেই ইনএফিসিয়েন্সি আসবে, এবং সেটার মাধ্যমে আমাদের যেটা হবে কোরিয়ার ইপিজেড এর মতো অবস্থা একটা হয়ে যাবে। সেটা আমরা চাই না। এটা একটা পরিপূর্ণ। আমি আপনার কাছে যাব, কারণ এই বিষয়টা প্রায় আপনার বিষয় অনেকটা, কারণ বেসরকারি খাতের একটা ভূমিকা আছে। তার আগে আমি ডক্টর মুজিবের কাছ থেকে জানতে চাই, হোয়াট ইজ বিগ বির আমরা কিভাবে ইউজ করবো, কি যেমনটি ডক্টর মনসুর বলছিলেন। ডক্টর মনসুর যেটা বললেন আমি ওনার সাথে এন্টায়ারলি একমত। সেটা হচ্ছে বিগ বির যে প্রস্তাবটা, বিগ বির প্রস্তাবের ভিতরে কি আছে? একটা আছে কানেক্টিভিটি, আর একটা আছে ইনভেস্টমেন্ট, আর একটা আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই তিনটে, হ্যাঁ এনার্জি ওর ভিতরেই, আদার ইনফ্রাস্ট্রাকচার, শুধু এনার্জি না, এনার্জি ছাড়াও রোডস এবং আদার থিংও আছে। ইভেন আপনার এই যে কমিটমেন্ট তারা দিয়েছে, যদিও এখানে উল্লেখ করা নাই, আমি যতটুকু মনে করি যে এটার সাথে মাতার বাড়ি যেহেতু তারা এসছে, সুতরাং তারা ডিপ সি পোর্টকেও তাদের মাথার ভিতরে আছে, যদিও কাগজে কলমে এটা নেই। কাগজে কলমে এটা নেই, বাট আই এম প্রিটি শিওর যে, কারণ মাতার বাড়িতে আদারওয়াইজ মাতার বাড়িতে কোনো কোল বেসড পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসলে আপনার যে বড় বড় কার্গো ভেসেল যেগুলো আসবে সেগুলো কোথায়, প্যানাম্যাক্স ভেসেল, সে প্যানাম্যাক্স ভেসেল এসে কোথায় দাঁড়াবে? এবং সুতরাং ডিপ সি পোর্টের ভিতরে মাথার ভিতরে আছে পার্ট অফ দ্যাট আছে কোল হ্যান্ডলিং। হ্যাঁ, আদার ইউজ এটা এখন এক্সপ্লিসিট। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে যে অল দিস থিং আপনাকে বুঝে শুনেই আপনাকে পদক্ষেপ নিতে হবে, যেটা উনি বললেন। আমাদের এখানে নাকি আপনি মনে করেন যে আরো উইল হ্যাভ টু, বাট এট দি সেম টাইম আপনাকে আরো কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা উনি প্রথমে একটা জিনিস উত্থাপন করেছেন, যে আমাদের এখানে রিজিয়নে কিন্তু একটু ইকোনমিক প্রেসার বা ইকোনমিক পাওয়ার স্ট্রাগল চলতেছে। এটা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি মনে করি বাংলাদেশ প্রধানমন্ত্রী হ্যাড ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল দি পাওয়ার স্ট্রাগল স্পেশালি বিটুইন চায়না অ্যান্ড জাপান। উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। তো এই সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, আমার মনে হয় এটা যদি উনার হাতে আরো একটু শক্ত করে উনি হ্যান্ডেল করেন, অন্য কোনো হাতে যদি না ছেড়ে দেন, তাহলে আমি মনে করি যে আমাদের ওই ডিপ সি পোর্টটাও কিন্তু উইল বি পার্টিসিপেটেড। আপনাকে ধরে রাখতে হবে জাপানের একার দিলে চলবে না, এটাকে পার্টিসিপেশন আমাদের নিয়ে আসতে হবে। এবং সবাই ইন্টারেস্ট দেখিয়েছে, চায়না ইন্টারেস্ট দেখিয়েছে, ভারত ইন্টারেস্ট দেখিয়েছে, জাপান দেখিয়েছে, আমেরিকা ইন্টারেস্ট দেখিয়েছে। সুতরাং এটা আপনাকে মাথায় রেখে আমরা যদি একটু খুব ক্যালকুলেটেড ওয়েতে এবং একদম প্ল্যান ওয়েতে যদি আমরা এগোই, তাহলে দিস ইজ টাইম। বাস এখন ছেড়ে দিছে, যদি আপনি মিস করেন তাহলে ইউ মিস। আর যদি, কারণ চায়নাও এগিয়ে আসছে, চায়না আপনাকে কত টাকা দিচ্ছে, 6 বিলিয়ন দিচ্ছে, ও তো 4 বিলিয়ন দিচ্ছে। আপনি দেখবেন দেয়ার উইল বি এ কম্পিটিশন, কারণ এই বে অফ বেঙ্গলের যে ইনিশিয়েটিভ, এখানে এই এরিয়া ভারত মহাসাগর অ্যান্ড প্যাসিফিক, পার্ট অফ প্যাসিফিক, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় আসলে এই অর্থনৈতিক অঞ্চলটায় প্রত্যেকেই এখন চাচ্ছে তার অংশীদারিত্ব বাড়াতে। আমেরিকা যেমন অংশীদারিত্ব ছাড়তেই চাচ্ছে না, সে মনে করছে হি ইজ থ্রেটেন্ড বাই চায়না, তো সেজন্য সে জাপানের সঙ্গে এবং ভারতের সঙ্গে একটা অ্যালি করে ফেলেছে। তো এইভাবে আমরা এর বেনিফিটটা কতটুকু নিতে পারবো, এটা নির্ভর করবে আমাদের এফিসিয়েন্সির উপরে। আমরা যদি কনসাসলি ডিসিশন নেই এবং যদি কুইক ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হয়েছে, বিকজ অফ ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ। এবং মোরসো আপনার সমুদ্র সীমা নির্ধারণের হওয়ার পরে বাংলাদেশের জন্য এই সুযোগটা আরো বেশি করে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই সফরে অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক তিনটি বিষয় জড়িত আছে। আমি আপনার কাছে যাব, কিন্তু আপনার কাছ থেকে আমরা একটু বিস্তৃত শুনবো। সেই সময়টা এখন একটা বিরতির পরেই আমি আপনার কাছে আসছি। দর্শক, আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।